প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের রাষ্ট্রবিজ্ঞান ৩ এর রাজনৈতিক সংগঠন বিষয়ক আলোচনা। আজ আমরা আলোচনা করব চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা এবং এর কার্যাবলী। আলোচনায় আপনাদের সাথে আছি আমি শাহবানু ইভা, সহকারী অধ্যাপক, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনা শেষে আপনারা জানতে পারবেন যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়, সেটির ব্যাখ্যা করতে পারবেন এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলী ও স্বার্থ আদায়ের যে পদ্ধতি সেগুলোর আপনারা বর্ণনা দিতে পারবেন। তো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল আলোচনায় চলে যাব। প্রথমেই আমরা আলোচনা করব চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা, অর্থাৎ বিভিন্ন সমাজবিজ্ঞানী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বলেছেন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা ও নামকরণ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে নানা ধরনের মতপার্থক্য রয়েছে। অনেকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেশার গ্রুপ বলেছেন, আবার অনেকে স্বার্থকামী গোষ্ঠী বা ইন্টারেস্ট গ্রুপও বলেছেন। তো অনেকে আবার এটাকে একটি রাজনৈতিক গোষ্ঠী বলেও অভিহিত করেছেন। অধ্যাপক এসি ফাইনার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে লবিং গ্রুপ এবং অ্যালান পটার এটাকে সুসংবদ্ধ গোষ্ঠী বলেও আখ্যায়িত করেছেন। অধ্যাপক অ্যালান বল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে মনোভাবাপন্ন সদস্যগণের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক যে গোষ্ঠী সেটিকে বুঝিয়েছেন। তিনি এটাকে আবার দুভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে স্বার্থকামী বা ইন্টারেস্ট গ্রুপ এবং অন্যটি হচ্ছে সমদৃষ্টিকামী বা অ্যাটিটিউড গ্রুপ। তো এখন আমরা এই যে সমাজবিজ্ঞানী এনাদের যে দৃষ্টিভঙ্গি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে, তার আলোকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে তারা কয় ভাগে ভাগ করেছেন সে সম্পর্কে আলোচনা করব। এই সমাজবিজ্ঞানীরা সমাজে বিদ্যমান বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে 4 শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথমত স্বতঃস্ফূর্ত স্বার্থকামী গোষ্ঠী, সংগঠন ভিত্তিক স্বার্থকামী গোষ্ঠী, অসংগঠিত স্বার্থকামী গোষ্ঠী এবং প্রাতিষ্ঠানিক স্বার্থকামী গোষ্ঠী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি এই গোষ্ঠী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রথমত স্বতঃস্ফূর্ত স্বার্থকামী গোষ্ঠী। স্বতঃস্ফূর্ত স্বার্থকামী গোষ্ঠী কোনো একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে গড়ে ওঠে। তারা হিংসাত্মক কার্যকলাপের মাধ্যমে তাদের দাবি পেশ করে থাকে এবং তারা এটার মাধ্যমে আদায়ের চেষ্টা করে থাকে। এদেরকে আবার সংঘবদ্ধ করে হচ্ছে আবেগ, অর্থাৎ আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তারা সংঘবদ্ধ হয়। দাঙ্গা হাঙ্গামা এবং বিক্ষোভ প্রদর্শনী হচ্ছে এই ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল বৈশিষ্ট্য। এই ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হঠাৎ করেই গঠিত হয়, আবার হঠাৎ করেই এগুলো বিলীন হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে সংগঠন ভিত্তিক স্বার্থকামী গোষ্ঠী। সংগঠন ভিত্তিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজ স্বার্থ আদায়ের উদ্দেশ্যে বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গড়ে ওঠে, তাকে সংগঠন ভিত্তিক স্বার্থকামী গোষ্ঠী বলা হয়ে থাকে। এই ধরনের স্বার্থকামী গোষ্ঠী বেশ সুপরিকল্পিতভাবে নিজেদের যে দাবি দেওয়া সেগুলো একটি কোনো চ্যানেলের মাধ্যমে পেশ করে থাকে, যেমন আপনার আইন বিভাগ, আইনসভা, রাজনৈতিক দল, এইসবের মাধ্যমে তারা তাদের স্বার্থ বা দাবি দেওয়া পেশ করে থাকে এবং তারা সুপরিকল্পিতভাবে অগ্রসর হয়ে থাকে। এরা বিভিন্ন এদের উদাহরণ হিসেবে বিভিন্ন সংগঠনের কথা আমরা বলতে পারি, যেমন আপনার শ্রমিক সংগঠন, এরপরে আছে ব্যবসায়ী সমিতি, শিল্প সমিতি। এরা হচ্ছে চাপ সৃষ্টিকারী অর্থাৎ সংগঠন ভিত্তিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃষ্ট উদাহরণ। কোনো রাজনৈতিক ব্যবস্থায় এই গ্রুপকে আপনার উপেক্ষা করা সরকারের জন্য একটি অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। তৃতীয়ত হচ্ছে অসংগঠিত স্বার্থকামী গোষ্ঠী। অসংগঠিত স্বার্থকামী গোষ্ঠী বলতে বোঝায় যারা খুব একটা সুসংগঠিত নয়,
অর্থাৎ সুসংগঠিত গোষ্ঠী নয় বা এরা সুসংহত নয়। তো এরা সাংগঠনিকভাবে এদের যে দুর্বলতা সেটা একদমই সুস্পষ্ট। কোনো ব্যক্তি আবার আপনার কোনো গোষ্ঠীতে বিশেষ ব্যক্তি, ধর্মীয় নেতা বা আপনার অঞ্চল প্রধান প্রভৃতি ব্যক্তির মাধ্যমে এরা এদের দাবি দাওয়া পেশ করে থাকে এবং তাদের এই যে দাবি দাওয়া পেশ করা হয় সরকারের কাছে, এটি বেশ দুর্বল প্রতিপন্ন হয় এবং তারা দাবি আদায়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বিফল হন। বর্ণ, বংশ, অঞ্চল প্রভৃতি শ্রেণীর ক্ষুদ্রতর বিন্যাসের ভিত্তিতে গড়ে ওঠা এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে অসংগঠিত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়ে থাকে। এরপরে চতুর্থত রয়েছে হচ্ছে আপনার প্রাতিষ্ঠানিক স্বার্থকামী গোষ্ঠী। উন্নয়নশীল দেশে প্রাতিষ্ঠানিক স্বার্থকামী গোষ্ঠী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন পেশায় নিয়োজিত আপনার গোষ্ঠী তাদের পেশা সংশ্লিষ্ট স্বার্থ আদায়ের জন্য যখন সংঘবদ্ধ হয় এবং তারা এই প্রাতিষ্ঠানিক স্বার্থ গোষ্ঠী নামেই চিহ্নিত হয়ে থাকে। এদের সাংগঠনিক ভিত্তি অত্যন্ত মজবুত এবং এরা নিজেদের যে সংগঠন সেটির ভিতরে থেকেই হচ্ছে নিজেদের যে স্বার্থ সেটি আদায়ের চেষ্টা করে থাকে। আইন পরিষদ, আমলাতন্ত্র, এছাড়া সেনাবাহিনী প্রভৃতি হচ্ছে এ ধরনের যে স্বার্থকামী গোষ্ঠী রয়েছে তার প্রকৃষ্ট উদাহরণ। সম্মিলিত সংস্থা হিসেবে এই গোষ্ঠী হচ্ছে দেশ এবং সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর মধ্যে এই গোষ্ঠীটি সর্বাধিক সুসংগঠিত এবং শক্তিশালী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে ভূমিকা সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আধুনিককালে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে থাকে বিভিন্ন পদ্ধতিতে তাদের স্বার্থ হাসিল করার জন্য। তো এখন আমরা দেখব তারা কি কি ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে। প্রথমত রয়েছে আমলাদের উপর প্রভাব। চাপ সৃষ্টিকারী আমলা, আমরা জানি যে সরকারি কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে আমলারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো নীতি নির্ধারণ ও তা কার্যকর করার জন্য আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই ক্ষেত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সবসময়ই চেষ্টা করে এই যে আমলারা রয়েছেন তাদেরকে প্রভাবিত করার, কেননা তারা চেষ্টা করেন যে তাদের পক্ষে যেন কোনো নীতি নির্ধারণ এবং কার্যকর তারা করিয়ে নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার আইন ও শাসন বিভাগের উপর প্রভাব। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আইন পরিষদকে প্রভাবিত করে থাকে, কেননা চাপ প্রয়োগকারী সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দ আইন পরিষদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দর উপরে প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকে, কারণ তারা তাদের প্রভাব বিস্তার করে তারা তাদের অনুকূলে আইন প্রণয়ন করার বা নীতি নির্ধারণ করার যে ব্যবস্থা সেটা করার তারা চেষ্টা করে থাকে। এরপরে রয়েছে আপনার বিচার বিভাগের উপর প্রভাব। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বিচার বিভাগের উপর চাপ প্রয়োগ করে কিভাবে, সেটা হচ্ছে যখন বিচারকের নিয়োগ প্রক্রিয়া করা হয় তখন তারা যারা বিচারকদের নিয়োগ দেন অর্থাৎ সেই প্রশাসনিক বিভাগ বা নিয়োগকারীদেরকে প্রভাবিত করার চেষ্টা করেন যেন এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অনুকূলে বা তাদের স্বার্থ বা তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন বিচারকদের তারা নিয়োগ করাতে পারেন। এছাড়াও রয়েছে রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করা। আমরা জানি যে আধুনিককালে রাজনৈতিক দলই সরকার পরিচালনা করে থাকে। তাহলে রাজনৈতিক দল এই স্বার্থ যে একত্রীকরণের সবচেয়ে কার্যকর মাধ্যম, এক্ষেত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সবসময় চায় যে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্নভাবে প্রভাবিত করতে, যে কেননা যখন নির্বাচনের পরবর্তীতে এই রাজনৈতিক দলগুলো সরকার গঠন করবে তখন এই সরকারের মাধ্যমেই তারা তাদের যে স্বার্থ তারা সেটা আদায় করে নিবে। তো রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর দলের এই যে আপনার সমাজে বিদ্যমান বিভিন্ন গোষ্ঠীর গুলোর যে দাবি সেগুলো তারা পূরণের চেষ্টা করে থাকে।
এছাড়াও আরো রয়েছে হচ্ছে আপনার জনসংযোগ ও যোগাযোগ রক্ষা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জনসংযোগের কাজ করে থাকে। এসব গোষ্ঠী সবসময় নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য জনসাধারণের সাথে যোগাযোগ রক্ষার চেষ্টা করে, কারণ জনগণের স্বার্থ সরকারের নিকট পৌঁছানো এবং সরকার যেসব সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলোও জনগণকে অবগত করা কাজ এই স্বার্থকামী গোষ্ঠীগুলো করে থাকে। অর্থাৎ চাপ সৃষ্টিকারী নিজেদের দাবির যৌক্তিকতা জনগণকে বোঝানো এবং সরকারের বিতর্কিত ও জনস্বার্থ বিরোধী যে কার্যক্রম আছে সেগুলো জনগণকে অবহিত করার জন্য জনসংযোগের কাজ করে থাকে। এছাড়াও রয়েছে নির্বাচনী প্রচারের সহায়তা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনী প্রচারে বিভিন্নভাবে সহায়তা করে থাকে, যেমন আপনার যানবাহন দিয়ে রাজনৈতিক দলগুলোকে সহায়তা করা, আর্থিক সহায়তা করা। কারণ এই যে প্রচার প্রচারণায় তারা যখন এই সাহায্যগুলো করে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সুনির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করেও তারা বিশেষ রাজনৈতিক দলকে অনেক সময় সাহায্য করে থাকে, কারণ পরবর্তীতে তারা এর মাধ্যমে নিজেদের স্বার্থ আদায় করার চেষ্টা করবে, এই ধরনের চিন্তাভাবনা তাদের থাকে। জনমত গঠনও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেমন বিভিন্ন ইস্যুতে বিবৃতি, সাক্ষাৎকার গ্রহণ এবং দ্বারা তারা জনমতকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করে থাকে। এরপরে রয়েছে সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধিতেও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে? সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে আপনার যেমন পরিবেশ রক্ষা আন্দোলনের যে প্রচার চালানো, বিভিন্ন অনুষ্ঠান অর্গানাইজ করা, জনগণকে অবহিত করা, এসবের মাধ্যমেই তারা কি করে, চাপ সৃষ্টিকারী একটি সচেতনতা বৃদ্ধি করে এবং বৃক্ষরোপণ অভিযানও তারা অনেক সময় জনগণকে উৎসাহিত করার জন্য আয়োজন করে থাকে। তারা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করেও জনগণের ভিতরে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখে থাকে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় তারা জনগণকে বৃক্ষরোপণ অভিযান সফল করার জন্য বৃক্ষরোপণ আয়োজন করতে পারে এবং পরিবেশ বিষয়েও তারা সচেতনতা বৃদ্ধি ব্যাপারে জনগণকে সচেতন করে থাকে। এছাড়াও রয়েছে সরকারের সমালোচনা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সবসময় সরকারের যে বিভিন্ন কার্যক্রম আছে তার উপর নজর রাখে এবং জনগণকে সরকারের যে বিভিন্ন নীতি গ্রহণ, নীতি বাস্তবায়ন সেসব সম্পর্কে অবহিত করে থাকে এবং সরকারের কোনো বিতর্কিত কাজের তারা তীব্র সমালোচনাও করে থাকে, যেন সরকার এই যে তাদের কর্মকাণ্ডের বিষয়ে অবগত হয়ে পরবর্তীতে সেটা সঠিকভাবে সম্পন্ন করে এবং নিজেদের যে কাজ আছে তার প্রতি দায়িত্বশীলতার প্রমাণ দেয়। বা সরকার এই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তাদের কার্যক্রমের প্রতি নজর রাখলো, জনগণকে সচেতন করলো, এর ফলে কি হয়, সরকার দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয়। এছাড়াও রয়েছে লবিং। এটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অনেক সময় সরকারি যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আপনার যোগাযোগ করে নিজেদের দাবিগুলো পেশ করেন এবং আদায়ের চেষ্টা করে, এটিকে লবিং বলা হয়ে থাকে। সর্বশেষ রয়েছে রাজনৈতিক পরিবর্তন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক বিষয়াবলী দ্বারা প্রভাবিত হয় এবং রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক বিভিন্ন ইস্যু ব্যবস্থা তাদের মনোভাবেও অনেক সময় পরিবর্তন আনে এবং রাজনৈতিক যে বিষয়ে তারা বেশ সংবেদনশীল এবং রাজনৈতিক যে পরিবর্তন সেসব এই পরিবর্তন সংগঠনের ক্ষেত্রেও কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা রাজনৈতিক ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে আপনার প্রভাব এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝায় সে বিষয়ে আলোচনা করলাম। এ বিষয়ে আপনারা আরও যদি জানতে চান তাহলে নিকটস্থ টিউটোরিয়াল কেন্দ্রে সংশ্লিষ্ট শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705।
প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।